কি হলো মা? কষ্ট হচ্ছে? তুমি একটু শুয়ে থাকো মা, আমি তোমার জন্য এক্ষুনি ওষুধটা নিয়ে আসছি, ঠিক আছে? ওষুধপত্র কোনো কিছুতেই আর কিছু হবে না রে নীলা, আমার সময় ফুরিয়ে এসেছে। তুমি চুপ করো মা, অমন কথা বলো না। তুমি যারা আমার আর কি আছে বলো তো? সেটাই তো আফসোসের বিষয় রে মা, তোর জন্য আমি কিছুই করতে পারলাম না। আর তোর বাবা তো আমাদের ছেড়ে চলে গেল। আজকে বাবা থাকলে তোমার এই অবস্থা হতে দিত না মা। 3 মাস আগে বাবা সমুদ্রে গিয়ে সেই যে বাণিজ্যে গেল, আর এলো না। তোর বাবাকে পেলে একবার জিজ্ঞাসা করতাম কেন কেন এমন করলো। মা তুমি এমন করছো কেন? মা তোমার কষ্ট হচ্ছে? মা, ও মা বলো না। মা চোখ খোলো। মা। এরপরেই গ্রামের লোকজন মিলে নীলার মায়ের শেষকৃত্য সম্পন্ন করল। নীলা তখন যেন পাথরের মতো স্তব্ধ হয়ে গেছে। নীলাদের প্রতিবেশী প্রৌঢ় নিত্য অত্যন্ত সজ্জন ব্যক্তি। যা হবার হয়েই গেছে নীলা, এইভাবে মন খারাপ করে আর কতদিন বসে থাকবি বল? জীবনটা যে এরকম হয়ে যেতে পারে ভাবিনি কাকা। সবই তো ঠিক ছিল, কি জানি কি থেকে কি যে হয়ে গেল। এসবই ভাগ্যের দোষ মা। যাই হোক, তোর বাবার সম্পত্তি বা কাজ কারবার নিয়ে কিছু কি ভেবেছিস তুই? এসব নিয়ে ভাবার সময় আমার নেই কাকা। আমার এখন একটাই উদ্দেশ্য, বাবাকে খুঁজে বের করা। কি বলছিস কি নীলা? তোর বাবা কোথায় তুই জানবি কি করে? সে যে 4 মাস আগে জাহাজ নিয়ে বাণিজ্য করতে গেছিল, তারপর থেকে তো আর কোনো খবরই নেই তার। জানি না কাকা, কিন্তু জানতে হবে। অনেক প্রশ্নের উত্তরের সন্ধান করতে হবে যে। আজ থেকে এই সব কিছুর ভার আমি তোমার কাছে সঁপে দিলাম কাকা। এই বলেই নীলা পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা সঙ্গে নিয়ে বাবার সন্ধানে সমুদ্রে পাড়ি দিল। পরদিন সকালে সে গিয়ে উপস্থিত হল বল্লভপুর বলে একটা জায়গায়। নীলা জাহাজ থেকে নিচে নেমে হতভম্ব হয়ে চারিদিকে তাকাতে লাগলো। অচেনা অজানা জায়গায় কোথায় যাবে, কিভাবেই বা বাবাকে খুঁজবে, এই ভেবে তার যেন চোখে জল চলে এলো। শুনছেন? এই যে শুনছেন, এটাই কি বল্লভপুর? হ্যাঁ, এটাই বল্লভপুর। কিন্তু তোমাকে তো এখানে নতুন বলেই মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমি প্রথমবার এখানে এসেছি। কিছুই চিনি না, জানি না কোথায় যাব। জিজ্ঞেস করা উচিত হবে কিনা জানি না, কিন্তু এরকম একটা অচেনা অজানা জায়গায় একা একা কি করতে এইছো মা? আমি আমার বাবার সন্ধানে এখানে এসেছি। বাবার সন্ধানে? তার মানে? হ্যাঁ, আমার বাবার নাম মনোহর সাহা। আজ থেকে মাস 5 আগে আমার বাবা জাহাজে বাণিজ্যের জন্য বল্লভপুরের উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেন। তারপর বাবার বাড়ি ফেরেননি। আর বাবার শোকে আমার মাও মারা গেল। হা হা, কেঁদো না মা, অমন করে কেঁদো না। এই তোমায় কি বলে যে সান্ত্বনা দেবো জানি না, কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য অবশ্যই করতে পারি। সাহায্য? আপনি আমার বাবাকে খুঁজতে সাহায্য করবেন? হ্যাঁ, কেন করবো না মা? তুমি তো আমার মেয়েরই বয়সী। তুমি বরং পূব দিকে চলে যাও। বাণিজ্যের জন্য যেই সকল জাহাজ আসে সেই সকল সওয়ারিরাই ওই দিকেই যায়। তাহলে আমি সেদিকে গিয়ে খোঁজ করলেই বাবার সন্ধান পাবো। বলুন, আপনাকে আমি যে কি বলে ধন্যবাদ দেব আমি সত্যিই জানি না। এ কি বলছো মা? এটা ধন্যবাদের কি আছে? আমিও তোমার সঙ্গে যেতে পারতুম, কিন্তু আমার একটা বিশেষ কাজ রয়েছে, তাই আর কি। আরে না, আপনি যেটুকু করেছেন সেটাই বা কম কি। আমি আসি। আমি মাকে তো হারিয়েছি, দেখি যদি বাবার আশ্রয়টুকু ফিরে পাই। এই বলেই নীলা সেই অপরিচিত উপকারী ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নিয়ে পূব দিকের উদ্দেশ্যে রওনা দিল।
সেখানে পৌঁছে এসে গ্রামের ভেতরে যথাসম্ভব বাবার খোঁজ করতে লাগলো, কিন্তু সারাদিন কেটে গেলেও বাবার কোনো খোঁজ পেল না। তখন দিন ফুরিয়ে সন্ধ্যা নামছে দেখে নীলা মনে মনে বলল, দিন ফুরিয়ে রাত নামলো, কিন্তু বাবার কোনো খোঁজ পেলাম না। এখন রাতটুকু সরাইখানায় আশ্রয় নিতে হবে, নইলে এই বিদেশ বিভুঁইয়ে একা বাইরে থাকাটা নিরাপদ হবে না। এই যে শুনছেন, আমি এখানে নতুন, আজ রাতটা আমি এখানে থাকতে চাই। কত ভাড়া লাগবে যদি বলেন? তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারো, ভাড়া নিয়ে একদম ভেবো না। না না, তা কি করে হয়? আপনিও তো ব্যবসা করেই সংসার চালাচ্ছেন, আপনি বলুন না কত ভাড়া। আরে তুমি অত চিন্তা করো না মেয়ে, যাবার আগে তুমি আমায় খুশি করে দিও, তাহলেই হবে, কেমন? বেশ, ঠিক আছে, তাই হবে। আপনার আতিথেয়তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বলুন কত ভাড়া দেব? আমি তো বলেইছিলাম, আমাকে খুশি করে তুমি যা দেবে তাতেই হবে। বেশ, এই নিন একটা স্বর্ণ মুদ্রা, আশা করি এটাই যথেষ্ট ভাড়ার জন্য। কি, মাত্র একটা স্বর্ণ মুদ্রা? এত কম? কিন্তু আপনি তো বলেছিলেন আপনাকে খুশি করে যা দেব সেটাই আপনি নেবেন। আচ্ছা বেশ, আমি না হয় আপনাকে 5টা স্বর্ণ মুদ্রা দিচ্ছি। আমি তো বলেছিলাম আমাকে খুশি করে যা দেবে, কিন্তু তোমার মোটে 5টা স্বর্ণ মুদ্রায় আমি মোটটাই খুশি হইনি। এটা কি বলছেন কি আপনি? এক রাত সরাইখানায় থাকার জন্য যে 5টা স্বর্ণ মুদ্রা অনেক বেশি, তাও আপনি বলছেন এতে আপনি খুশি নন? না, নই। এই এলাকায় আমার সরাইখানাই একমাত্র সরাইখানা, তাই এখানে থাকার জন্য ভাড়াও বেশি লাগে। অন্তত 50টা স্বর্ণ মুদ্রা আমার চাই। আপনি কি বদ্ধ পাগল নাকি উন্মাদ? এক রাত সরাইখানায় থাকার জন্য 50টা স্বর্ণ মুদ্রা? যদি আপনি কাল রাতে এটা আমাকে জানাতেন, তাহলে আমি কখনোই এখানে থাকতাম না। এখন তো এসব বলে কোনো লাভ নেই। তুমি এক রাত এখানে থেকেছো, তাই এখন ন্যায্য ভাড়া দিয়ে তবেই তুমি এখান থেকে যেতে পারবে। এ তো আজব ব্যাপার, কাল রাতে ভালো মানুষ সেজে আমাকে এখানে থাকতে বললেন, আর এখন জোর জবরদস্তি করছেন। এটা কিন্তু ঠিক করছেন না আপনি। আমি ভুল করেছি নাকি তুমি কথার খেলাপ করেছো? যদি তুমি 50টা স্বর্ণ মুদ্রা না দাও, তাহলে কিন্তু আমি তোমার নামে রাজার কাছে নালিশ জানাবো, আর তারপর বুঝবে কত দানে কত চাল। আপনার যা ইচ্ছে আপনি তাই করুন, আমি কোনো অন্যায় করিনি, তাই আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি অদ্ভুত মহিলা রে বাবা, কাল এমন ব্যবহার করলো যে আমি ভাবলাম কত ভালো, আর আজকে নিজের রং দেখিয়ে দিল। এই যে মেয়ে, তুমি মনোহর সামন্তের মেয়ে তো? আপনি আপনি আমার বাবাকে চেনেন? কোথায় কোথায় আবার বাবা? বলুন না, বলুন না। দূর বাবা, তোমার বাবাকে যদি চিনতাম তাহলে কি আর তোমার কাছে ছুটে আসতাম? তোমার বাবার কাছে আমার এই পাটা বন্ধক রেখেছিলাম। কি কি আবল তাবল বকছেন? আমার বাবা আপনার পা নিয়ে কি করবে? সেটা তুমি আর তোমার বাবা জানবে। আসলে তখন আমার কিছু টাকার দরকার ছিল, তাই আমার পায়ের বিনিময়ে তোমার বাবার থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু এখন সেই টাকা ফেরত দিয়ে নিজের পাটা ফেরত পেতে চাই। কি আশ্চর্য, আপনি কি পাগল নাকি? দেখো, এসব বলে তুমি পার পাবে না বলে দিচ্ছি। দেখেছো, এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার হাঁটতে কত কষ্ট হচ্ছে। কিন্তু এতে আমি কি করব? আমার পা ফেরত দেবে, আমি আমার পা ফেরত চাই। আর যদি আমার পা ফেরত না দিতে পারো, আমায় 100 স্বর্ণ মুদ্রা দাও। চিটিংবাজি পেয়েছো তাই না? তোমার এই পাগলের প্রলাপে আমি 1 আনাও বিশ্বাস করি না। যাও যাও এখান থেকে। কি, নিজেরা দোষ করে আমার উপরে গাজওয়ারি? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার নামে রাজার কাছে নালিশ করব। কারাগারে বন্দী হলে তখন বুঝবে মজা। হে ভগবান, এই কোন ঠগের দেশে এসে পড়লাম? এদিকে বাবাকে খুঁজে পাচ্ছি না, আর এরা আমাকে পাগল করে দিচ্ছে। এবার যে কি করি? সেই সকাল থেকে হেঁটে হেঁটে গলা তেষ্টায় শুকনো হয়ে গেল,
একটু জল পেলে বড্ড ভালো হতো। এই তো আমার মেয়ে। কোথায় ছিলি মা তুই? কোথায় ছিলি বল? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। চিনবি কি করে? মনোহর সাহা কি আমার পরিচয় কখনো কাউকে দিয়েছে? সব সময় আমাকে আড়ালে রেখেছে। কি বলছেন কি আপনি? আপনি আমার বাবাকে চিনলেন কি করে? আর আর আপনিই বা কে? আমি তো তোর আরেকটা মা। তোর বাবা লুকিয়ে আমাকে বিয়ে করেছিল। এই বল্লভপুরেই সে আমার সাথে সংসার পেতেছিল। মিথ্যে 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 মিথ্যে, এটা অসম্ভব। আমরা থাকতে আমার বাবা কখনো এমন কাজ করতে পারে না, কখনো না। তুই মিথ্যে বললেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। তোর বাবার সম্পত্তিতে আমারও সমান ভাগ আছে। তোর কাছে যা টাকা আছে সব আমায় দিয়ে দে। কখনো না। তোমরা সকলে মিলে আমাকে ঠকানোর জন্য এসব করছো, তাই না? তোমরা সকলে মিশে রয়েছো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠগ। আমরা ঠগ নাকি তোর বাবা ঠগ? তোর কপালে এবার দুঃখ আছে। আমি তোর নামে রাজার কাছে নালিশ জানাবো, তোকে শুলে চড়াবো। নীলা কিছু উত্তর না দিয়ে কিছুটা এগিয়ে যেতেই হঠাৎই কোথা থেকে যেন তিনজন পেয়াদা এসে তাকে ঘিরে ধরল। নীলার চোখ যেন জলে ভরে এলো। ভয়ে আতঙ্কে সে তাকাতেই পেয়াদা কড়া সুরে বলল, তোমার নামে রাজার কাছে 3 জন নালিশ জানিয়েছে, তোমাকে বন্দি করা হবে। চলো। আমি 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 কিছু করিনি। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ওরা ওরা মিথ্যে বলছে। সেসব বিচার পরে হবে। আমাদের এখানে এটাই নিয়ম, কারোর নামে নালিশ হলে আগে তাকে কারাগারে বন্দি করা হয়, তারপর অন্য কথা। নিয়ে চলো ওকে। পেয়াদারা নীলাকে টানতে টানতে কারাগারে নিয়ে গিয়ে বন্ধ করে দিল। হে ঈশ্বর, এ কি বিপদে ফেলে আমায়। ভেবেছিলাম বাবাকে খুঁজে তাকে নিয়ে বাড়ি ফিরবো, কিন্তু এখানে সেই ঠগ জোচ্চরদের পাল্লায় পড়ে এসব কি হয়ে গেল। নীলা, নীলা মা, এটা কি তুই? এ কি? এটা যে বাবার গলার আওয়াজ। না না না, তা কি করে সম্ভব? বাবা এখানে কোথা থেকে আসবে? নীলা মা, এটা আমি রে, তোর হতভাগ্য বাবা। বাবা বাবা বাবা, তুমি এই কারাগারে কি করে এলে বাবা? বাবা, কতদিন তোমায় দেখিনি বাবা, কতদিন। দাঁড়া মা, একটু দাঁড়া। এই কুঠুরির গোপন দরজা আছে, যার সাহায্যে এক কুঠুরি থেকে আর এক কুঠুরিতে যাওয়া যায়। রাত নামলে পেয়াদারা চলে গেলে আমি তোর কাছে যাব, তোকে দেখব। এরপরে রাত নামলেই মনোহর কুঠুরির গোপন দরজা দিয়ে নিঃশব্দে নীলার কুঠুরিতে ঢুকতেই নীলা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তার সুস্থ সবল বাবা আজকে যেন এক কঙ্কালসার দেহে পরিণত হয়েছে। তার চোখ কোটরে, শরীর দুর্বল। এসব এসব কি করে হলো বাবা? তোমার এই কি অবস্থা হয়েছে? সবই আমার পোড়া কপাল রে মা। এখানে অখাদ্য কুখাদ্য খেয়ে অত্যাচার সহ্য করে জীবনের শেষ অবস্থায় পৌঁছেছি। কিন্তু তুই তুই এখানে কি করে মা? আমি তো তোমার খোঁজে বল্লভপুরে এসেছিলাম বাবা, কিন্তু এখানে এসে এ কি বলছিস মা? এ যে হুবহু আমার গল্প। আমি বাণিজ্যের জন্য এখানে আসার পরেও আমার সাথে এই একই ঘটনা ঘটেছিল, আর তারপরেই মহারাজ আমাকে কারাগারে বন্দি করে দেন। হে ভগবান, আর আমরা তোমার খোঁজে পাগল হয়ে গিয়েছিলাম। আর তোমার জন্য চিন্তায় মা মা কয়েকদিন আগে মারা গেছে বাবা। কি? এটা কি বলছিস নীলা? তোর মার নেই? হায় 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 হায়, এ কোন পাপের শাস্তি দিলে আমায় ঠাকুর? ছাড়িস না, তুই ওদের ছাড়িস না মা। বাবা বাবা, শান্ত হও বাবা। তুমি তুমি এরকম করছো কেন বাবা? জল খাবে? হ্যাঁ, আমার আর বেশি সময় নেই নীলা। হয়তো তোর সাথে দেখা হওয়ার জন্যই প্রাণটা আটকে ছিল। তুই এইভাবে কারাগারে পড়ে থাকিস না মা, থাকিস না। বাবা বাবা, চোখ খোলো, চোখ খোলো বাবা।
এর দুদিন পরে নীলাকে যখন মহারাজের সামনে হাজির করা হলো তখন নীলার মুখ যেন দৃঢ় প্রতিজ্ঞ। নীলা দেখল রাজসভায় সেই 3 জন ঠগ রয়েছে যারা তাকে ঠকিয়েছিল। নীলা ঢুকতেই সেই সরাইখানার মহিলা চিৎকার করে বলে উঠল, মহারাজ, এই মেয়েটা একটা জোচ্চোর, একটা মিথ্যাবাদী। ও এক রাত আমার সরাইখানায় ছিল, বিনিময়ে আমি ওকে আমায় খুশি করতে বলেছিলাম, কিন্তু ও সেটা করেনি। আপনি ওকে কঠিনতর শাস্তি দিন। এই যে মেয়ে, সত্যি করে বলো তো তুমি এরকম করেছ? মহারাজ, ক্ষমা করবেন, কিন্তু এই ভদ্র মহিলা তো আমাকে খুশি করার সুযোগই দেননি। তার মানে? আচ্ছা, আগে বলুন তো, আপনি কতদিন পরে এই রাজসভায় এলেন? কেন, বেশ অনেক দিন পরে। তা আজকে এই রাজসভায় এসে রাজামশাইকে সচক্ষে দেখে আপনার কেমন লাগছে বলুন তো? এ কি কথা! মহারাজকে চোখের সামনে দেখে আনন্দ হইতে হবে। মন অত্যধিক খুশিতে ভরে উঠেছে। আর আপনার এই সৌভাগ্য তো আমার জন্যই হলো বলুন। তাহলে আপনি আমার জন্যই এত খুশি হলেন, এবার বলুন, খুশি তো? হ্যাঁ, মানে সে কি, মানে সত্যি তো, এই মেয়ে তো একদম সঠিক কথাই বলেছে। এই অভিযোগকারিনীর অভিযোগ থেকে তুমি মুক্ত হলে। এবারে পরের জন এসো দেখি। মহারাজ, এই মেয়ের বাবার কাছ থেকে আমি আমার পা বন্ধক রেখে টাকা ধার নিয়েছিলাম, কিন্তু এখন যখন টাকা দিয়ে পা ফেরত নিতে চাইছি তখন তাকে আর পাচ্ছি না। এই মেয়ে, এই ব্যক্তি যা বলছে তা সত্যি? আগে হ্যাঁ মহারাজ, এই ব্যক্তি তো একদম ঠিক বলছে, কিন্তু সমস্যা হলো আমার বাবার কাছে কত লোকে তাদের পা বন্ধক রেখে টাকা ধার নেয়। এবারে বাবা কি করে বুঝবে যে এনার পা কোনটা? একদম হক কথা তো। কিন্তু এর সমাধানের জন্য আমি এই ব্যক্তির অন্য পাটা কেটে নিয়ে যাব, তাহলেই সেই মাপে ওনার অপর পা নিয়ে চলে আসবো। কেমন? বাবা 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 বাবা, এ তো খাসা বুদ্ধি। তাই হোক। এই, 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 না 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 না, কখনোই কখনোই না। আমার একটা পা গেছে, আমি আরেকটা পা কাটতে দেবো না, কখনোই না। না 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 না, ওরে বাবা রে, ওরে বাবা, পালাই পালাই পালাই, আমি পালাই, আমি অভিযোগ তুলে নিলাম। বেশ, 2টো অভিযোগ থেকে তো তুমি মুক্ত হলে। এবার শেষ অভিযোগকারিনী কি বলছে দেখি। মহারাজ, ওর বাবা আমার সাথে গোপনে বিয়ে করেছিল। এবার ওর বাবার সমস্ত সম্পত্তির ওপরে তো আমারও সমান অধিকার রয়েছে, কিন্তু এই মেয়ে অস্বীকার করছে। এই যে মেয়ে, ও কি সত্যি বলছে? আজ্ঞে মহারাজ, এই মহিলা যেটা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে আমি একটা কথা বলতে চাই। আসলে আমার বাবা 2 দিন আগে মারা গিয়েছেন। কি, মারা গেছেন? হ্যাঁ মহারাজ। তাহলে একজন স্ত্রী হিসেবে এই মহিলার তো আমার বাবার সাথে সতী হওয়া উচিত না? মানে শাস্ত্রে তো তাই নিয়ম। কি মানে, স্বামীর সাথে মরতে হবে? না 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 না, কখনো না। আমার কোনো সম্পত্তি চাই না মহারাজ, আমি কিচ্ছু চাই না। আমি অভিযোগ ফিরিয়ে নিচ্ছি। সকল অভিযোগকারী যখন অভিযোগ ফিরিয়ে নিল তাহলে আর কিছু করার নেই। তোমাকে নির্দোষ ঘোষণা করে মুক্ত করা হলো। অসংখ্য ধন্যবাদ মহারাজ।